আবারও চলে এলাম তোমাদের সাথে নেপালের আরেকটা নতুন ব্লগ শেয়ার করতে। যেখানে আগের দিনের ব্লগে দেখেছিলে সানরাইজ দেখতে গেছিলাম, ঠিক তারপর থেকেই এই অংশটুকু। আমরা এখন এসেছি বিন্দুবাসিনী মন্দির। এখানে পুজো দিতে এসেছি। এখান থেকে ডালা নেওয়া হচ্ছে, ডালা নিয়ে আমরা আস্তে আস্তে এগিয়ে যাব। যেমনটি বলে তেমনটি করা, প্রায় 5-6টা ডালা নেওয়া হলো। নিয়ে এবার আস্তে আস্তে গুটি গুটি পায়ে আমরা পাহাড়ের উপরের দিকে যাচ্ছি। এটি হলো পোখরা শহরের 4 কিলোমিটার উত্তরে একটি ছোট্ট পাহাড়ের উপরে অবস্থিত। এই মন্দিরের আরাধ্য দেবী হচ্ছেন মাতা পার্বতী, তারই এক অবতার রূপ সমূহ। কথিত আছে রাজা সিদ্ধিনারায়ণ মল্লকে তিনি স্বপ্ন দেখিয়েছিলেন এখানে একটি মন্দির স্থাপন করা হয়েছিল, যিনি ভারতের বিন্ধ্যাচলের থেকে একটি মূর্তি কিনে এনেছিলেন, কিন্তু সেটি বর্তমান স্থানে এসে ইমমুভেবল হয়ে যায়। এটা হচ্ছে পোখরার অন্যতম একটা মন্দির, যেখানে নেপালি, ভারতী এবং বিদেশের পর্যটকদের কাছে একটা জনপ্রিয় স্থান। ইতিমধ্যে আমরা লাইনে দাঁড়িয়ে পড়েছি। আর এছাড়াও এখানে এসে একটা নতুনত্ব জিনিস দেখলাম। এখানে কারোর মনোবাসনা জানানোর জন্য বা সেটা যদি পূরণ হয়, এইভাবে তারা মাকে জানায়। একটা ডালার মধ্যে বিভিন্ন পলতে জ্বালিয়ে দিয়েছে বা সলতে জ্বালিয়ে দিয়েছে, সেটাকে মাথায় নিয়ে প্রদক্ষিণ করছে। কতটা গরম বলো তো। যাই হোক, এখানে রীতি মনে হয় এটাই। অবশেষে গুটি গুটি পায়ে আমাদের লাইনটা একটু একটু এগোচ্ছে। যেহেতু আমাদের কাছে সময় কম, তাই কয়েকজন লাইনে দাঁড়িয়ে আছেন, আর বাকিরা সবাই আমরা বিভিন্ন যে আরো মন্দির আছে তারা সেগুলোকে প্রদক্ষিণ করে আসছি। তো এই সুযোগে আমিও চলে আসলাম এখানে। আর যা যা টেম্পলস গুলো আছে, যেমন ধরো ভোলে বাবার টেম্পল আছে, নারায়ণ ঠাকুরের টেম্পল আছে, আরো গণেশ ঠাকুরের আছে, সেগুলোকে একটু দেখবো। আমরা যেসব মন্দিরে যাই সেখানে সিঁদুরের টিপ আমরা কপালে নিয়ে থাকি। সেই সিঁদুরের টিপটাকে একটু অন্যভাবে গুলেছে। যেমন ধরো গোবিন্দভোগ চাল, সিঁদুর এবং তাতে ঘি, মধু আরো অন্যান্য কিছু দিয়েছে। এই দেখো না, এখানে সেই দাদাটা এই টিপটাই পড়ছে। সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। এটা কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছে, আমিও কিন্তু পড়েছি, বেশ কিন্তু ভালো লাগলো। আর এই মন্দিরেই ভূগর্ভে বসে আছেন মাতা বিন্দুবাসিনী। তো যাই হোক, ভেতরে মোবাইল অ্যালাউ ছিল না বলে আর দেখাতে পারলাম না। আর এরপর চলে আসলাম ভোলে বাবার মন্দিরের সামনে। আর সামনেই বসে আছেন নন্দী মহারাজ, যিনি ভোলে বাবার সব থেকে প্রিয় শিষ্য। আর এই নন্দী মহারাজের কানে কানে কারো মনোবাসনা জানালে তিনি নাকি সেটা সরাসরি ভোলে বাবার কানে পৌঁছে দেন। আর এরপর সরাসরি চলে আসলাম, একদিকে যেমন শিব ঠাকুরের মন্দিরটা দেখালাম, আরেকদিকে নারায়ণ ঠাকুরের 10 অবতার। এখানে যদিও মোবাইলটা অ্যালাউ ছিল না, তবুও লুকিয়ে লুকিয়ে একটু ভিডিও করে নিলাম। এরপর মায়ের পুজো দেওয়া আমাদের অলরেডি কমপ্লিট হয়ে গেছে। এরপর আবারও গাড়িতে উঠে পড়লাম অন্য আরেকটা স্পটে যাওয়ার জন্য। চলে এলাম এবার মহেন্দ্র কেভ। এখানটায় আমরা ঢুকবো। প্রচণ্ড রোদ, চারপাশে পাহাড়, তার মাঝখানে এই মহেন্দ্র কেভ। ওখানে আমাদের গাড়িটা রয়েছে, দেখে আমরা এখানে দেখতে যাচ্ছি। এখানে টিকিট কাটলাম 60 টাকা করে, আর তারপর আমরা আস্তে আস্তে ঢুকে পড়ছি। এখানে কি আছে না আছে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। চলো আস্তে আস্তে ঢুকে পড়ি। ভেতরটায় একটু অন্ধকার, অনেকটা গভীরতা আছে। অনেকে ভয় পাচ্ছে ভেতরে যাব যদি শ্বাসকষ্ট হয়, কিন্তু কোনো কিছুর উপেক্ষা না করেই আমরা ঢুকে গেলাম মহেন্দ্র কেভে। চলো, এর কিছু বিশেষত্ব আছে সেটা তোমাদের সাথে শেয়ার করি। এই মহেন্দ্র কেভ কিন্তু নেপালের পোখরার আরেকটা বিশেষ আকর্ষণীয় টুরিস্ট স্পট, যেটা কিনা রাজা মহেন্দ্র বীর বিক্রম শাহ দেবের নামে নামকরণ করা হয়েছে। এই মহেন্দ্র কেভের দৈর্ঘ্য প্রায় 200 মিটারের মতন। আর এর ভেতরে ঢোকার পরে না অনেকটা জায়গায় ছাদগুলো দেখছো কেমন নিচের দিকে নেমে এসেছে, যার ফলে একটু নিচের দিকে ঝুঁকে যেতে হচ্ছে। আর এই গুহার ভেতরটা কিন্তু যতটাই শীতল ঠান্ডা ততটাই অন্ধকার। ভেতরে ঢুকতে গেলে না একটু টর্চ থাকলে ভালো হতো, যদিও আমাদের মোবাইলে টর্চ কাজ করছে। যাই হোক, আর লাস্টের দিকে না এখানে একটা শিব ঠাকুরের মন্দির আছে, তো সেটাকে আমরা মেইনলি দেখতে গুটি গুটি পাই এগিয়ে যাচ্ছি। ওই যে ভেতরের দিকে গর্তের মতন দেখলে, ওর ভেতরে নাকি শিব ঠাকুরের মূর্তিটা আছে। তো আমাদেরই এক দাদা
ভাবছেন ওখানে যাবেন। তো সেটার জন্য পারমিশন অবশ্যই নিতে হলো, আর উনি বললেন একটু সাবধানে যাবেন। তো দাদা সেই কারণেই হাতের মধ্যে একটা আংটিযুক্ত টর্চ সেটা পরে নিয়ে তারপরে এগোচ্ছেন। আর ভেতরে গিয়ে দেখতে পেলেন, হ্যাঁ সত্যি ভোলে বাবা বসে আছে, কিন্তু সেই জায়গাটা নামা সবার ঠিক সম্ভব নয়। তার জন্য দাদা কি করলেন, ওখানে গিয়ে দেখতে পেলেন কিছুটা জলও রয়েছে, আর সেই জলগুলি আমাদের মাথায় আশীর্বাদ স্বরূপ ছিটিয়ে দিলেন। আমরা তো স্পর্শ করতে পারলাম না, বাবার জলটাই মাথায় নিলাম। যাই হোক, তারপর যথারীতি এখানে আরো কিছুক্ষণ সময় কাটলাম, আশেপাশে দেখলাম, দেখে তারপর এবার বেরোবো। এই বেরোনোটা নিয়ে না একটা রহস্য আছে। ওই যে দেখছি পাশে ওরা দাঁড়িয়ে আছেন, ওনারা সাহস পেলেন না এই জায়গা দিয়ে বেরোতে, তবে আমরা কিন্তু যাব। দেখছো পুরোটাই কিন্তু অন্ধকার, তার মাঝখান দিয়ে আমরা বেরোবো। মাথা নিচু করে বেরোতে হচ্ছে, কোথাও উঁচু নিচু সমস্ত অতিক্রম করে আমরা এগিয়ে যাব। কথিত আছে এই জায়গায় যে ঢুকবে সে এই রাস্তা দিয়ে বেরোতে হবে, না হলে যে তার পুণ্য হবে না। কিন্তু এখানে বেরোনোর রাস্তাটা একদমই সরু, একদমই কোথাও পা রাখা যাচ্ছে না। যাই হোক, অবশেষে এখানে যে আমাদের গাড়ির বিভিন্ন দাদারা রয়েছেন তারাই আমাদের সহযোগিতা করলেন যে এই জায়গাটায় পা দাও, ওই জায়গাটায় পা দাও, তারপরে বেরোতে পারবে। অনেকে তো ভয়ই পাচ্ছেন, বিশেষ করে আমাদের সাথে 4 জন বয়স্ক ভদ্রলোক এবং ভদ্রমহিলা রয়েছেন, তারা কিন্তু এই জায়গা দিয়ে আর ঢুকলেন না, তারা যেদিক দিয়ে ঢুকেছিলেন সেই দিক দিয়ে বেরোলেন। আমরা এই জায়গাটা দিয়ে বেরোলাম। ও না থাকলে আজকে আমরা বেরোতে পারতাম না, এর জন্য আজকে উঠতে পেরেছি। থ্যাংক ইউ। এই মহেন্দ্র কেভ থেকে বেরিয়ে এসে পরবর্তী স্পট হচ্ছে সেতী রিভার। কিন্তু আমরা একটা ভুল করে ফেলেছি, সেতী রিভারে যেটা টুরিস্ট পয়েন্ট আছে সেই দিকটা আমি না গিয়ে আমরা চলে এসেছি যেখানটায় শ্মশান সেই পয়েন্টে। এই ভুলটা হওয়ার কারণ হচ্ছে আমাদের ড্রাইভার দাদা তিনি লোকেশন মোবাইলে ট্র্যাক করে আসছিলেন, তখন সেটা ধরে এসেছে, যার ফলে আমরা শ্মশানে চলে এসেছি। যাই হোক, এখন আবার গাড়িটা ঘোরানো হচ্ছে, কিন্তু এখন ঘড়ির কাঁটা প্রায় 1:30 মতন বাজে, তাই ঠিক করা হলো একটু প্ল্যানটাকে চেঞ্জ করা হলো। এখন আমরা সোজা যাব হোটেলে। হোটেলে আগে দুপুরের লাঞ্চটা করব, লাঞ্চটা করে তারপরে বেরোবো। তো এরপর তাই যথারীতি সেরকমই করা হলো। এই লাঞ্চ করে আমরা আধ ঘন্টা রেস্ট নিলাম, তারপর আমরা এখান থেকে গেলাম ফিরে আবার হোটেলে, কেননা লাঞ্চের টাইম হয়ে গেছিল, সেই কারণেই ফিরে গেলাম এবং লাঞ্চ সারলাম। লাঞ্চে আজকে ছিল মাছ, ডাল, তরকারি, যেটা বিভিন্ন সবজি দিয়ে, মাছের মাথা দিয়ে। তো এই মোটামুটি ছিল, আর চাটনি পাঁপড়টা ছিল। এই খেয়ে কিছুক্ষণ রেস্ট নিয়ে আবার বেরিয়ে পড়েছি, এই বাসে উঠে পড়েছি, সবাই আসবে এবং তারপর আর যে দুটো স্পট বাকি আছে সেই দুটো স্পটে যাবো। চলো যাই তাহলে। লাস্ট পর্যন্ত সেতী রিভারটাকে বাদ দেওয়া হলো, চলে আসা হলো ডেভিস ফলস। এখানে কিন্তু বিভিন্ন দোকান রয়েছে, মার্কেট রয়েছে, তার মাঝখান দিয়ে সেই ফলসটাকে খুঁজে পাওয়া গেছে। চলো আমরা ঢুকে পড়ি আস্তে আস্তে সেই ফলসের দিকে। যদিও এই ফলসটা খুবই ছোট, কিন্তু লোকজনের বেশ সমাগম আছে, আর বিভিন্ন এখানে দেখার জিনিসও আছে, সেই কারণে একটু সমাগম আছে। আর ওই যে দেখতে পাচ্ছ ওটা কিন্তু ফলস, ওটা সেই মাঝখান দিয়ে ভেতর দিয়ে কোথা দিয়ে এসছে তার কোনো ঠিক পাওয়া যাচ্ছে না। যাই হোক, আমরা কিছুক্ষণ এখানে সময় কাটাবো। চলো কিছুক্ষণ আমরা ঝর্ণার আওয়াজটা শুনি। এই আওয়াজটা শুনলে না মনটা কিন্তু বেশ শান্ত হয়। সেই ঝর্ণা দেখার পর এখানে বেশ ভিড় দেখতে পেলাম, তো দৌড়ে গেলাম, দেখলাম এখানে নাকি যে যার উইশ সেটাকে বলে এখানে একটা কয়েন ছুটছে, যদিও সেই কয়েনটা এখান থেকে কিনে নিতে হচ্ছে। আর এই যে যখনই যেটা ছুটছে এটার ভিতরে কিন্তু ভোলে বাবা বসে আছে, ভোলে বাবার মাথায় যদি পড়ে তাহলে তোমার উইশটা পূরণ হবে। ওই দেখো একজন কিন্তু ফেললো, একজন একটা মাথায় পড়লো, আরেকজন একটা বাইরে। যাই হোক, এইভাবে করে কিছু মনোরঞ্জনের বিষয় আছে। আর এখানে কিছু স্ট্যাচু আছে, সেই স্ট্যাচু গুলো গলা ছাড়া, নেপালি ড্রেস পরা, জাস্ট পেছনে দাঁড়িয়ে আমরা ছবি তুললাম। এইভাবে কিছু মনোরঞ্জন হলো। আর এরপরে বাইরে কিছু মার্কেট আছে, সেই মার্কেট গুলো একটু দেখবো, তারপর এরপরে আরেকটা কেভে যাব। এখানে মার্কেটে যে বিশেষত্ব আছে সেগুলো একটু দেখাই। দেখো এখানে শঙ্খগুলো একটু অন্য রকমের, এছাড়াও এখানে বিভিন্ন রকমের শিলা পাথর পাওয়া যাচ্ছে এবং
মেডিটেশন করার জন্য এক রকমের গালা বাটি আছে। তো যাই হোক, চলো সেগুলো আমাদের অফিস কলিগ তারা কিনলেন, আমি কিন্তু কিনিনি। এছাড়াও চুড়ি এগুলো তো আছেই, আর এখানে আছে শাল। এছাড়াও এখানে আরেকটা যেটা আমার সব থেকে ভালো লেগেছে, এখানকার রুদ্রাক্ষ। রুদ্রাক্ষ নাকি এখানে বেশ সস্তা হয়, তো আমি কিছু রুদ্রাক্ষ নিয়েছি। আর এছাড়াও এই রকমের ব্যাগগুলো, এগুলো সবই নাকি গাঁজা গাছের পাতা দিয়ে তৈরি হয়, এটা আমার জানা ছিল না। যাই হোক, এটা কিন্তু বেশ ভালো লাগলো। এই ডেভিস ফলস এর ঠিক অপোজিটেই আর কিছুটা দূর এগিয়ে, মানে 1 মিনিট কি 2 মিনিটের রাস্তা, একটু এগিয়েই এই আরেকটা ফলস দেখতে পেয়ে আসলাম, যেখানে গুপ্তেশ্বর কেভ বলা হচ্ছে। এখানেও নাকি ভোলে বাবার রূপ রয়েছে। চলো সেটাই দেখতে যাব। হ্যাঁ, নামার সময় তো নেমে যাচ্ছি, ওটার সময়তেই চব্য হবে। কথিত আছে ভগবান রামচন্দ্র যখন তার বনবাসের জন্য এখানে এসেছিলেন, তিনি তখন এই গুহাটাকে তিনি খুঁজে বের করেছিলেন, এবং যার ভেতরে ভোলে বাবার এক রূপ দেখতে পড়েছিলেন, যার নাম গোপীশ্বর বলে পরিচিত। তো সেখান থেকেই এখানে প্রচলন আছে। আর এই গোপেশ্বরকে দেখতে গেলে 200 পা নিচে নামতে হবে। তো আমরা সেই দিকেই হাঁটছি। বিভিন্ন উঁচু নিচু জায়গার মাঝখান দিয়ে মাঝখানে মাঝখানে আবার সরু জায়গাও আছে, কোথাও বা লাইট নেই, কোথাও বা জলে ভর্তি। সবকিছু আমরা অতিক্রম করে সেই ভোলে বাবাকে দেখার জন্য নিচের দিকে নেমে যাচ্ছি। প্রায় 200 পা নিচে নামতে হবে। যাই হোক, এই ভিডিওটা বেশি দূর আমি করতে পারিনি, কেননা সেখানে আর ক্যামেরা এলাও ছিল না। একটু লুকিয়ে লুকিয়ে এইটুকু পর্যন্ত করেছি। ব্যাস, আজকের ভিডিওটা এখানেই শেষ কে করব। দেখো জল পড়ছে। এরপর এখান থেকে বেরিয়ে যাব, আর বিশেষ কিছু ভিডিও করতে পারিনি। এরপর ফিরে যাব আমাদের হোটেলে। হোটেলে আজকে রাতে ডিনার করে ভিডিওটা এখানেই শেষ করছি। আর বড় করলাম না। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তোমরা একটা কমেন্ট করলে না আমার আবার পরের যে ব্লগটা সেটা রেডি করতে ইচ্ছে হবে। আর তোমরা যদি একটু ভিডিওতে কমেন্ট না করো না, আমি সত্যি নিরাশ হয়ে যাচ্ছি। একদম ভিউজ কমে গেছে, জানি না, হয়তো নেপালের ব্লগ তোমাদের ভালো লাগছে না, কিন্তু আমি তো পোস্ট করবই, কেননা অনেক কষ্ট করে ভিডিওগুলো করেছি। সেগুলোকে আমি এই ইউটিউবে পোস্ট করে রেখে যাব, যাতে আমার পরবর্তী জেনারেশন দেখতে পায়। চলো আজ এই পর্যন্তই, দেখতে থাকো বাকিটুকু। হ্যাঁ, তবু তো অন্ধকার দেয়নি, লাইট লাইট লাগিয়ে দিয়েছে। এটাই দেখার। শিক্ষক বলছে মাথা তো ঠোকালি না, ঠকিয়ে দিলাম একবার।